এখানে বাস করা হলো নদীর ভিতরে, এদিকেও নদী ওদিকেও নদী, আবার ধরো যে পশ্চিমে তাও নদী, নদী চতুর্দিকে। মোটরসাইকেলের রাস্তা হয়েছে এটা ডেলিভারি নিয়ে গেলে এই মানুষটা কি জানতে হয়? মোটরসাইকেলে নিয়ে তো অসম্ভব না। এ পর্যন্ত নদী ভাঙনের শিকার হয়েছেন কতবার আপনারা? আমার এই বয়সে 9 বার ভাঙা হয়েছে। 9 বার নদী ভাঙছেন। দুঃখ কষ্টে মায়ায় ঘেরা চরের জীবন, যেখানে প্রতিটি মানুষ জীবনের সাথে সংগ্রাম করেই টিকে থাকে। এ এক অদ্ভুত পৃথিবী, যেখানে কষ্ট এবং সংগ্রাম ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলতে চাচ্ছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সীমান্তবর্তী একটি দুর্গম চর মানিকের চরের কথা। পদ্মা নদীর তীরে অবস্থিত এই দুর্গম জনপদ, একসময় যেখানে ছিল শত শত জমি, শত শত বাড়ি, পদ্মার নদী ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে এই গ্রামগুলো। চারপাশে নদী, আর নদীর কারণে এই এলাকার জীবন হয়ে পড়েছে আরো কঠিন। প্রতিদিনই এখানে মানুষ জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকে এবং তাদের সংগ্রামের গল্পগুলো লুকিয়ে রাখে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে সেই চরবাসী মানুষের লুকিয়ে থাকা সংগ্রামী জীবনের গল্পগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। নৌকা তো এটা বাগাই যাবে না? আলাইপুর খেয়াঘাট বলে এটাকে। এখান থেকে ওই খেয়াঘাটের নৌকায় ভাড়া কত নেয়? ভাড়া 70, যাওয়া আসা 70, 140। 140 যাওয়া আসে না? এই মানিকের চরের মানুষ মূলত এই দিক দিয়ে বেশি যাতায়াত করে না? আরো 40 আছে, মানে লেবার ট্রেবার। আচ্ছা আচ্ছা, মানে যে মাল বহন করার জন্য। এই ঘাটে 40, এই ঘাটে এখানে 40 লাই, এই ঘাটে 20 টাকা, শুকনা ঘাটে 20 টাকা। এখানে বসতে গেলে। আমি বর্তমান এসেছি হচ্ছে আলাইপুর খেয়াঘাট বলে এটাকে। মূলত বাগা রাজশাহী থেকে মানুষের যে যাতায়াত এবং যোগাযোগের ব্যবস্থা, পিছনের যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে মানুষ, এই মানিকের চরের মানুষ রাজশাহী বাগার দিকে যাওয়া আসা করে এবং তারা আবার যাওয়া আসা থেকে শুরু করে সব কিছু হচ্ছে এই ঘাটে। এই ঘাটের নাম হচ্ছে আলাইপুর ঘাট। আরেকটা তথ্য হচ্ছে, এখান থেকে এই আলাইপুর ঘাট থেকে নৌকা থেকে ওই পার যেতে একজন প্রতি ভাড়া নেওয়া হয় হচ্ছে 70 টাকা করে। এই হচ্ছে বিষয়। আর মূলত যারা এই মানিকের চরে আসতে চান, এই মানিকের চরে আসার দুইটি মাত্র মাধ্যম। একটি হচ্ছে কুষ্টিয়া থেকে আসা যায়, আরেকটা হচ্ছে রাজশাহী থেকে। সবচাইতে সুবিধা হয় এই রাস্তা দিয়ে, যদিও এই রাস্তাটা খারাপ, তবে এইখান থেকে মানিকের চরটা খুব নিকটে। পায়ে হেঁটে গেলে 20-25 মিনিট হেঁটে গেলে মানিকের চর প্রথম উঠতে পারবেন, অথবা বাইকে চেপেও যেতে পারবেন। কাকা ভালো আছেন? বাসা কোন জায়গা? আমার বাসা বাংলা বাজার। বাংলা বাজার। এখানে আসছিলেন কি কারণে? এখানে আসছি চাচা, আমরা এই যে ঘাটের টাকা। ও, ঘাটের টাকা তোলেন আপনারা না? আচ্ছা আচ্ছা। এদিকে মানুষের আসা যাওয়ার চাপটা কিরকম মানিকের চরের মানুষের? হালকা না? এই চরের মানুষ মূলত মানে এই বাগাই বেশি যাতায়াত করে না কুষ্টিয়ার দিক দিয়ে? দুই দিকে না? দুর্গম এই চরে নেই কোনো রাস্তাঘাট, মাইলের পর মাইল পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় এই চরের মানুষের। কেউ কেউ মাথায় নিয়ে যাচ্ছে ভারী বোঝা এবং বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছে ভারী মাল। তারপরে খেয়াঘাটে বসে আছে ঘন্টার পরে ঘন্টা। কেউ কেউ যাবে চিকিৎসার জন্য, কেউ কেউ যাবে নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য। বিভিন্ন প্রয়োজনে ছুটে চলে এই রাজশাহীর দিকে, তবে নৌকার দেখা নেই এই ঘাটে। আলাইপুর ঘাট থেকে আসলেন না ভাই? কোন জায়গা থেকে আসলেন ভাই? বাগা থেকে।
তো মনে হয় আগাগোড়াই বালি রাস্তা এরকম না, মানুষ এইভাবে পায়ে হেঁটে যাতায়াত করে না, এই টুকটাক মোটরসাইকেল চলে আর পায়ে হাঁটা। এই মানিকের চরে আমরা এখন যে জায়গায় যাচ্ছি একটি জিনিস লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে কারেন্টের পিলার, কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন ছিল মূলত। এখানে কিন্তু কোনো বসতি নাই। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কেন বিদ্যুতের লাইন টানানো হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এই পিলারটা পর্যন্ত এখান দিয়ে গ্রাম ছিল একটা, পুরো গ্রামটাই বিলীন হয়ে গেছে। এখান থেকে মোটামুটি বড় একটা এলাকা ছিল আর কি। সেই নদী ভাঙনের কারণে সেসব বাড়িঘর ভেঙে চলে গেছে, আর রয়ে গেছে এই বিদ্যুতের পিলারগুলো। সেই আলাইপুর খেয়াঘাট থেকে মানিকের চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু হচ্ছে বালু, বালু ছাড়া আর কিছু নাই এইখানে। জাস্ট বাইকটা চালানো যায় খুবই কষ্টে, আর ভারী মালের জন্য ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি ব্যবহার করা হয়। আমরা প্রায় হাফ কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি, কারণ এইরকম বালির মধ্যে বাইক চালানোটা অনেকটাই অসম্ভব। তা আমরা চলতে চলতে এখন চলে যাব মানিকের চরে। আমি মূলত দেখাচ্ছি আমার পিছনে দেখা যাচ্ছে ওইখানে চালাইপুর ঘাট, ওই ঘাট থেকে মূলত এই রাস্তা দিয়ে সর্বপ্রথম এইখানে গ্রাম আছে, এই গ্রামে আপনি প্রবেশ করতে পারবেন। এটাই মানিকের চরের প্রথম অংশ। মূলত যদি কেউ রাজশাহী থেকে বাঘা থেকে আসতে চান এই পথটা খুবই ইজি হবে। ইজি বলতে রাস্তাঘাট তো এমনিতেই খারাপ, কুষ্টিয়া দিয়ে আসলে আরও বেশি সমস্যা হবে। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি বালুর চর পার হওয়ার পরে ফসলি মাঠ, এই পাশে সবুজ ভুট্টা চাষ করা হয়েছে, এই পাশে গম বুনেছে। আর আমরা সেই দুর্গম রাস্তা দিয়ে পায়ে হেঁটে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করব এবং এই জায়গার মানুষের জীবনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। চর অঞ্চলের ঐতিহ্যবাহী গাড়ি হচ্ছে এই মহিষের গাড়ি। মহিষ এখন নাই, ওই দূরে দেখা যাচ্ছে মহিষকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে। মূলত এই গাড়িতে করে চরের যত ভারী মালামাল, মাঠের ফসল সব কিছু এই গাড়িতে তোলা হয়। এই মহিষের গাড়িটা এখন কিন্তু আধুনিক প্রযুক্তির সময় বিলুপ্তির পথে, তবে এখনও কিছু কিছু গ্রাম অঞ্চলে ঘুরলে এই মহিষের গাড়িগুলো দেখা যায়। আপনাদের এই চরে এখন মূলত আপনাদের আয় রোজগারের ব্যবস্থাটা কি? আসলে আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, কিন্তু আবাদি লস হয়েছে বাবা। আবার কি করছিল এবার? বীজ না গাইছি, দাম নাই। যে আপনাদের এই জায়গার রুগী অসুস্থ হয় সেক্ষেত্রে আপনারা কোন দিকে যান? আর বাগাতে না, ওই বাগা জানে গে দুই পাশে নদী, ওই দৌলতপুর জানে গে নাই, বাগা জানে গে এদিকেও নদী এদিকেও নদী, কষ্ট, দুই পাশে কষ্ট, নদী না? পরিস্থিতি খুবই কষ্ট আমার। ওই ধরো এটা রুগী হের হুয়া হন্ত হন, এটা কি এটা ডেলিভারি এই বাজার ওই পিঠে মোটর সাইকেলে যায় ঠেপারা নেবো, এমন এনে মোটর সাইকেলের রাস্তা হয়েছে, এটা ডেলিভারি নিয়ে গেলে এই মানুষটা কি জানতে হয়? মোটর সাইকেলে নিয়ে তো অসম্ভব না, কষ্ট। তারপরে একদিন আসলে নৌকায় নিয়ে হুঁহে ধরো এখন এই এখানে বাস করা হলো নদীর ভিতরে, এদিকেও নদী ওদিকেও নদী, আবার ধরো যে পশ্চিমে তাও নদী, চতুর্দিকে ধরো নদী চারপাশে। আর ধরো আমরা যাতে হলে যেদিকে যায় আমার নদী পার না হওয়া পর্যন্ত আমার কোনো সমাধান হবে না। আচ্ছা আচ্ছা। মানে একটা রোগী নিয়ে গেলেও তাও, একটা ডেলিভারি রোগী নিলেও তাই, ওই একই অবস্থা। রোগী নিলে ভালো কোনো গাড়ি ঘোড়াও নাই যে? না না, ভালো কোনো অ্যাম্বুলেন্সও নাই, অ্যাম্বুলেন্সের রাস্তাও নাই, সবই
নদী পথ আর নালি মোটর সাইকেলে খুব দ্রুত কাম করে। আচ্ছা, এই চরে আপনাদের কি এই ছেলে মেয়েদের কি শিক্ষা ব্যবস্থা আছে, হাই স্কুল? হাই স্কুল আছে, বাইরের মধ্যে আছে, আর এই চিলমারি বাইরের মধ্যে তো এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার মনে হয় দূর, আবার নদী পথ। আর এইদিকে গেলে এবার ওই চক্রাজাপুর। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, গ্রামের বাড়িঘরগুলো। তবে এই চরের মানুষ কিন্তু কৃষিকাজ করে। তবে একটা জিনিস দেখলাম, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচের চারা, ওই পাশে পেঁয়াজ আছে, এই পাশে হচ্ছে বেগুন, মোটামুটি সব ধরনের সবজি তারা হচ্ছে উৎপাদন করে নিজেদের বাড়ির আঙিনায়। এই পাশে রয়েছে ভুট্টা, এগুলো হচ্ছে মূলত গবাদি পশুর ঘাস হিসেবে ব্যবহার করা হবে, গবাদি পশুর খাবারের জন্য এই ভুট্টাগুলো লাগানো হয়েছে। এই যে এই ঘরটা কি আপনাদের এরকম রয়েছে কেন? আর্থিক সংকটের কারণে পড়ে আছে না? আচ্ছা, আপনাদের এই চরের বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা কেমন? যোগাযোগ আমাদের একটু অসুবিধা, মানে এদিকে নদী, ওইদিকেও নদী, আচ্ছা, ডাক্তার মাক্তার হওয়া খুব কঠিন আমাদের। এই জায়গাটা আপনাদের বাড়ি কত বছর যাবত? এই তো এক বছর হলো। এক বছর। ওই যে আলাইপুরের ঘাটের ওইদিকে। আচ্ছা আচ্ছা, আমরা ওইদিকে গেছিলাম, ওইখান থেকে এই জায়গা চলে আসছেন। এ পর্যন্ত নদী ভাঙনের শিকার হয়েছেন কতবার আপনারা? মানে নদীতে কতবার বাড়ি ঘর ভাঙছেন? আমার এই বয়সে 9 বার ভাঙা হয়েছে। 9 বার নদী ভাঙছেন? আর তো লস চলে না রে বাবা, আর তো মাটি উঠে। আচ্ছা আচ্ছা, 9 বার নদী বাড়ি ঘর ভাঙলে তো একটা মানুষের জীবনে এমনিতে কিছু থাকে না। ওইভাবে চলতেছে। জমি নদীতে কতটুকু গেছে আপনাদের? সবই তো সব জমি সবই মনে করেন নদীতে, মানে বিঘি 2 বই ভালো আছে, তাই যাব 20-30 বিঘা বই সম্পত্তি আমার আছে এখন আচ্ছা, নদীতেই। সব এখানে 5-7 বিঘা বই আমার। এই হচ্ছে একটি মাত্র বাড়ি, তিনি হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার বাড়িটা হচ্ছে এরকম। পাশেই দেখতে পাচ্ছি এখানে গোল আলুর চাষাবাদটা করা হয়েছে। ভালো আছেন? হ্যাঁ ভালোই। বাড়িতে কে কে থাকেন আপনারা? দুইজনই থাকেন। ছেলে খাজানো থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজন এই জায়গায় আছেন কেন তাহলে? করে আবার এই যে তো ইয়াতে খাই জমি জমা আছে একটু চাষাবাদের জন্য। জমি জমা আমার নাই, নিজে থাকার মধ্যে নিয়ে তো মনে করেন আমি একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা, তো এখনো নিজের নামে জমি নাই, আচ্ছা একটু খাজানো রাখছি, এখনো রেজিস্ট্রি করা হয়নি। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলাম স্যার, একটু জমি টমি আছে দেখি আবাদ করে কিছু অর্থ গোছানো হয় নাকি। তা দেখি পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের দাম নাই, এখন তো সবাই একেবারে 11 ডাউন। আমরা যে চরে এসেছি সেই চরের গ্রামীণ জীবনযাপনগুলো কীরকম দেখেন। এই চরে একটা জিনিস লক্ষ্য করলাম, বেশ কয়েকটা গরু এবং মহিষের বাথান আছে। এই পাশে এখানে মহিষের বাথান, এটা মহিষের বাথান, এই পাশেও মহিষের বাথান, এখানে অসংখ্য পরিমাণ মহিষ রাখা হয়েছে। এই হচ্ছে বাড়িঘরগুলা।
ভেড়া কি সব আপনার? হ্যাঁ আপনার বাসা কোন জায়গায়? দেখে আসলেন না এই যে মহিষ। বাচ্চা কটা আচ্ছা আচ্ছা, ও ওইটাই আপনার বাড়ি? হ্যাঁ ঘাসের সংকট তো মনে হয় দেখা দিচ্ছে। খুব কি- সমস্যা কি খাওয়াচ্ছেন ভেড়াকে? এই যে দেখছেন এই জায়গা তো ঘাস নেই বললেই চলে। এইখান দিয়ে রাখছি আর জায়গা নেই আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, চলতে চলতে আমাদের এখন বিদায় নেবার সময় হয়েছে। আমরা সারাদিন এই চরে ঘুরলাম এবং এই চরে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি, ভিলেজ ডকুমেন্টারি চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।